কালচারাল যে ডিপ্লোমেসি, এই কথাটা খুব শোনা যায়, কালচারাল ডিপ্লোমেসি কিংবা স্পোর্টস ডিপ্লোমেসি। কিন্তু এই কালচারাল ডিপ্লোমেসি বা স্পোর্টস ডিপ্লোমেসি কি, ব্যাপারটা কি? মানে খায় না মাথায় মাখে। একজন সাধারণ মানুষ হিসেবে যদি খেলা দেখতে বসে তাহলে কি দেখবো? বিরাট কোহলি কিরকম খেললেন, তার যে একেবারে প্রত্যেকটা বলে সুন্দর করে 6 মারার যে স্টাইল, সেটা দেখে পছন্দ করব, সেটা দেখে হয়তো আমরা যারা মেয়েরা আছি তারা একটুখানি ফিদা হয়ে যাব। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সমস্ত বিষয় থেকে যদি একটু সরে গিয়ে দাঁড়াই, তাহলে এই যে কালচারাল ডিপ্লোমেসি কিংবা স্পোর্টস ডিপ্লোমেসি, সেটা কি সেটা আজকের এই এপিসোডে বিস্তারিত জানবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস দা, আজ তাক বাংলায় আরো একবার তোমাকে স্বাগত। আচ্ছা, এই যে সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে এই কালচারাল ডিপ্লোমেসি বা স্পোর্টস ডিপ্লোমেসি, এগুলো নিয়ে খুব শুনছি, কিন্তু একদম খুব সাধারণ মানুষ হিসেবে আমি জানতে চাই এটা কি, মানে কি খায় না মাথায় মাখে, কি করতে হবে? আমাকে খেলা দেখতে বলে তো আমি শুধু ওই কে কতটা রান করলো, কি উইকেট নিল, এই দেখবো। স্বাভাবিক, এটাই দেখো সেটাই চায় কালচারাল ডিপ্লোমেসি, তাই চায়। আমি একটা কোটেশন দিয়ে শুরু করছি। কোটেশনটা হলো এটাই যে দ্য রিয়েল গেম ইজ প্লেড মাচ বিফোর দ্য ফার্স্ট বল ইজ বোল্ড। আচ্ছা, প্রথম বলটা হওয়ার অনেক আগে আসল খেলাটা শুরু হয়ে যায় এবং খেলাটাও হয়ে যায়। ব্যাপারটা হলো, দেখো, কালচারাল ডিপ্লোমেসি হচ্ছে এমন একটা অবজেক্ট বা এমন একটা টুল যেটার মাধ্যমে বিনা কোনো গুলি ফায়ার করে, বিনা কোনো কাউকে কোনো ক্ষতিগ্রস্ত করে বা কোনো রকম হার্ড টক না করে একটা দেশ অন্য দেশের টেরিটোরিয়াল পেনিট্রেশন ঘটিয়ে ফেলতে পারে। আমি খুব সহজ ভাষায় বলতে গেলে, আমাদের ধরো ভারতবর্ষের সংস্কৃতি, আমাদের ভারতবর্ষের সংস্কৃতির যে পরিকাঠামো, আমাদের ভারতবর্ষের সংস্কৃতির যে ডেপথ, সেটা এতটাই গভীর যে আমরা তার মাধ্যমে বহু দেশের কাছে কিন্তু পৌঁছে গেছি। ভারতবর্ষের গান বলো বা ভারতবর্ষের বাজনা বলো, ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীত বলো, শুধু তাই নয়, কবিতা, আমাদের লিটারেচার এত দেশের মধ্যে ছড়িয়ে আছে, এত দেশের মানুষ আমাদের সেই জিনিসগুলোকে উপলব্ধি করে, শোনে, পড়ে, জানে। কিন্তু সেই দেশগুলোর সাথে হয়তো আমাদের ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, সেই দেশগুলোর রাজনীতির সাথে আমাদের ডাইরেক্ট কোনো ইন অ্যান্ড আউট নেই, কিন্তু তাদের এই এক্সিস্টেন্সগুলোকে আমরা আজকে এমন একটা জায়গায় নিয়ে আসতে সক্ষম হয়েছি যে আমাদের কালচারকে তারা রেকগনাইজ করে, আমাদের কালচারের দ্বারা তারা ইনফ্লুয়েন্সড হয় এবং আমাদের কালচারের সাথে তারা একাত্মবোধ আনতে তারা বিভিন্ন রকমভাবে চায়। তার একটা খুব বড় এক্সাম্পল আমরা রিসেন্টলি দেখেছি প্রয়াগরাজে। বহু বিদেশ থেকে বহু মানুষ, বহু ডিপ্লোম্যাটস, বহু মানুষ এসছে প্রয়াগরাজে পার্টিসিপেট করতে। কেন? দে অ্যাপ্রিসিয়েটেড দ্য কালচার উই ক্যারি। ওকে, এই কালচারাল ডিপ্লোমেসি যে কম্পোনেন্টটা আছে, এর সব বিভিন্ন রকম টুল আছে, তো এর সব থেকে বড় কনভিনসিং টুল হচ্ছে স্পোর্টস ডিপ্লোমেসি। স্পোর্টস এমন একটা জিনিস যা বাধা বিপত্তি, কোনো রকম আন্তর্জাতিক সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করতে পারে, বিকজ ইট ইজ মোর স্কিল বেসড প্ল্যাটফর্ম। তো সেখানে ধরো আমি একটা খুব মজার অভিজ্ঞতা বলছি। পাকিস্তানের বহু মহিলারা গেছিল ইন্ডিয়া পাকিস্তান একটা খেলা দেখতে। সেখানে গিয়ে তারা, বাবার আজম ইজ অলসো আ ভেরি বিগ স্টার, উনি ব্যাট করতে গেছেন, সবাই চিৎকার করে উঠছে বিরাট বিরাট করে। তার কারণটা হচ্ছে তাদের কাছে বিরাট কোহলি ইজ মোর ইমপ্রেসিভ দ্যান বাবার আজম। তো এর মূল কারণটা এটাই যে বিরাট কোহলি এবং বিরাট কোহলির ক্রিকেটিং পারফরমেন্সটা তাদের বাড়িতে, তাদের ড্রয়িং রুমে পৌঁছেছে অনেক সূক্ষ্মভাবে দ্যান বাবার আজম হ্যাজ ইমপ্রেসড দেম। যদিও তারা এইবারেও যখন ভারত পাকিস্তান ম্যাচটা যখন চলছিল, মানে একদম হাই ভোল্টেজ ম্যাচ, একটা খুব অদ্ভুত সিন দেখা গেছিল, যেটা আমরাও দেখিয়েছিলাম, যে যখন পাকিস্তান হেরে গেল তখন পাকিস্তানেরই একজন সাপোর্টার তিনি ইন্ডিয়ার জার্সি পরে বললেন যে ইন্ডিয়া দারুণ খেলেছে, বিরাট কোহলি দারুণ। এইটাই হচ্ছে কালচারাল পেনিট্রেশন। এটাই হচ্ছে পেনিট্রেশন। আজকে একটা সাধারণ মানুষও অ্যাপ্রিসিয়েট করবে একটা স্কিলকে। এই স্কিলকে অ্যাপ্রিসিয়েট তখনই করবে যখন সেই স্কিলের দ্বারা তারা প্রচণ্ডভাবে এন্টারটেইনড হবে, প্রচণ্ডভাবে ইমোশনালি টাচড হবে। সেটা গান বাজনা, আমি দেখেছি পণ্ডিত রবিশঙ্কর, আমরা সবাই জানি পণ্ডিত রবিশঙ্কর যখন শো করতেন তখন পৃথিবী জুড়ে মানুষ তাকে শুনতে আসতেন। বিসমিল্লাহ খান সাহেব যখন প্রোগ্রাম করেছেন বিদেশে, লন্ডনে, ইউএসএ, ইউকেতে, তখন বহু মানুষ বসে তাদের শুনেছে। তারা কোন দেশ থেকে আসছে, সেই দেশের সাথে ভারতের কি সম্পর্ক, কিচ্ছু ম্যাটার করছে না, তারা তখন ওই মিউজিকটাকে নিজের ধমনীতে নিতে আসছেন। এবং সেম জিনিস গোস ফর ক্রিকেট, সেম জিনিস গোস ফর এনি আদার স্পোর্টস। আজকে আমাদের নীরজ যখন জ্যাভলিন থ্রো করেছে তখনও আমাদের গোটা পৃথিবী বলেছে হোয়াট আ থ্রোয়ার হি ইজ। সো এই যে স্পোর্টসের প্রতি একটা ইমোশন, এই যে কালচারের প্রতি একটা ইমোশন, এর অনেক ইন্টেন্স এফেক্ট আছে টুয়ার্ডস দ্য পলিটিক্যাল স্ট্যাটাস। এটা বুঝতে হবে। আজকের ডেটে দাঁড়িয়ে একটা স্পোর্টস টিম যাওয়ার আগে তাই নিয়ে বহু রকমের বিশ্লেষণ চলে। আমি নিজে মানে
ফর্মাল প্রফেশনাল স্পোর্টস টিমের দায়িত্বে ছিলাম, আমি আন্ডার 16 ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে অ্যাজ এ ম্যানেজার সার্ভ করেছি। আই এম প্রাউড টু সার্ভ দেম। আমি মানে ফিফা প্রজেক্টের সাথে যুক্ত ছিলাম, আমি ইন্টারন্যাশনালিও ছিলাম, ডিপ্লয়েড অ্যাজ এ সিইও ইন কালচারাল এক্সপার্ট কমিউনিটিতে। আমি জানি যে একটা স্পোর্টস কতগুলো দেশকে সাথে নিয়ে আসতে পারে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমরা নেপালে সাফ গেমস খেলতে গেছিলাম আন্ডার 16 টিম নিয়ে 2013-এ। তখন নেপালের মানে রাজা, মানে তখনকার যে কিংশিপের কন্ট্রোলে ছিলেন, উনি আমাদের সাথে বেসিক্যালি খুব ভালো ব্যবহার রেখে সব কিছু করছিলেন, কিন্তু এভরিথিং ওয়াজ সার্ভ টু ইন্ডিয়া ইন এ লেট ওয়ে, মানে অনেক দেরি করে করে জিনিসগুলো আমরা পাচ্ছিলাম। আমরা তখন বুঝতে পারিনি, পরবর্তীকালে বুঝতে পেরেছিলাম যে উনি চেয়েছিলেন ভারত খেলুক, উনি সাথে এটাও চেয়েছিলেন ভারত না জিতুক। আচ্ছা, ওই জন্য সবটা লেট লেট হচ্ছে। হ্যাঁ, এবং পরবর্তীকালে আমরা বুঝি যে বিকজ অফ দ্য পলিটিক্যাল জিওপলিটিক্যাল কন্ডিশন অ্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু কান্ট্রিজ, ইট ওয়াজ অ্যান এফেক্ট অফ ইট। ওকে, এবং এরকমও হয়েছে আমরা ইনভাইটেড হওয়ার পরেও ফাইনালের পরে আমাদেরকে কেউ রিসিভ করতে আসেনি ফর দ্য ইনভিটেশন। তো আমরা আমাদের মতো সেলিব্রেট করে ইন্ডিয়া ফিরে আসি। কোনো খারাপ কথা বলা নয়, কিছু নয়, কোনো যুদ্ধ নয়, এইভাবে একটা কালচারাল যে অ্যাসপেক্ট রয়েছে সেই অ্যাসপেক্টে এইরকম একটা। হ্যাঁ, মানে সব থেকে বড় কথা দেখো, আমি তোমাকে যেটা বোঝাতে চাইছিলাম সেটা হলো যে একটা গান যখন শুরু হয় তখন কিন্তু আমরা ভাবি না যে গানটা নুসরাত ফাতে আলী খানের, না গানটা অরিজিৎ সিং এর, না গানটা অন্য কোনো দেশে জন ডেনভারের গান। আমার কাছে মিউজিকটা ইনফ্লুয়েন্সড হয়, আমি মিউজিকের দ্বারা ইনফ্লুয়েন্সড হই। আমি মিউজিকের পিছনের যে রাজনীতিটা বা সেই দেশের যে রাজনীতি তার দ্বারা ইনফ্লুয়েন্সড হই না। আই বিকাম আ ফ্যান অফ দ্যাট কালচার, এবং আস্তে আস্তে এমন একটা মানে একটা গ্রুভে ঢুকে যাই আমি, তখন সেটা শুনতে 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 সেই দেশের কালচারের প্রতি আমি ইনফ্লুয়েসড হয়ে যাই। সেই দেশের কালচারের বিভিন্ন নিটিগ্রিটিস নিয়ে আমি পড়াশোনা করতে শুরু করি, সেটা নিয়ে খবর নিতে শুরু করি। খুব রিসেন্টলি কোরিয়ান একটা ব্যান্ড খুব উঠেছে, দেখবেন নতুন যারা জেনজি আছে, আমার বাড়ির ছোট ছোট বাচ্চারাও খুব শোনে, ভীষণভাবে সেটার দ্বারা ইনফ্লুয়েসড হয়। এবং আস্তে আস্তে দেখো কোরিয়ার খাবার দাবারের প্রতি এক্স্যাক্টলি আমি এই পয়েন্টটাতে আসতে চাইছিলাম। তাদের কিউজিন কি, তারা কিরকম ধরনের জামা কাপড় পরে, তাদের নাম, কোরিয়ান বিউটি এখন তো মানে মারাত্মক ভাইরাল সব জায়গায়। এক্স্যাক্টলি। এন্ড এই জিনিসটা কেন পেনিট্রেট করেছে, এই জিনিসটা পেনিট্রেট করে গেছে এত সুন্দরভাবে, আজকের ডেটে দেখবে বহু বাঙালি তাদের সাথে, তারা জীবনে কোরিয়া তাদের 7 জন্মে কেউ যায়নি, হয়তো আগামী দিনে যাবে কিনা কোনো ঠিকানা নেই, কিন্তু তারা কিন্তু বিটিএস এর গান মুখস্থ তাদের, এবং ঠোঁটস্থ বলতে মানে অবাক হবে না। তারা কেন হচ্ছে, কি করে হচ্ছে? বিকজ কোরিয়ান সেই ব্যান্ডটা আমাদের এখানে পেনিট্রেট করে গেছে, আমাদের কালচারাল পেনিট্রেশন ঘটিয়েছে তারা। আজকের ডেটে দাঁড়িয়ে কিউজিন থেকে শুরু করে, আমাদের মিউজিক থেকে শুরু করে, স্পোর্টস থেকে শুরু করে, দিজ আর দ্য কম্পোনেন্টস। আমরা নিডল সিস্টেম বলি, এইগুলো দিয়ে বিভিন্ন রকমভাবে নিডল যেরকম পেনিট্রেট করে, এইভাবে আমাদের সোশ্যালি পেনিট্রেট করে। নট নেসেসারিলি এটা সবসময় পজিটিভ জিনিস ঘটায়, অনেক সময় নেগেটিভ জিনিসও ঘটায়। সেটা আমাদের সেলফ কন্ট্রোল বা সেলফ পলিসিটা কিভাবে আমরা ডিফাইন করছি তার উপর নির্ভরশীল।